ওয়েলকাম স্টুডেন্ট, এসবি স্যারের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারের একটি সংখ্যাগত ধর্ম দ্রবণের হিমাঙ্কের অবনমন এই চ্যাপ্টারটি সম্পর্কে এই পাঠটি সম্পর্কে আলোচনা করব। তো এই দ্রবণের হিমাঙ্কের অবনমন সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে হিমাঙ্ক কাকে বলে। আমরা নিচু ক্লাসে পড়েছি হিমাঙ্ক বলতে বোঝায় যে উষ্ণতায় কোনো তরল জমে কঠিনে পরিণত হয় তাকে বলা হয় হিমাঙ্ক। কিন্তু এখানে আজ যে সংজ্ঞাটি পড়ব সেটি একটু তা অপেক্ষা ভিন্ন। এখানে আমরা হিমাঙ্কের সংজ্ঞা বলতে বলবো যে উষ্ণতায় কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্য অবস্থা রচিত হয়। যে উষ্ণতায় কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্য অবস্থা রচিত হয় এবং যে অবস্থায় তরলটির ও কঠিনটির বাষ্পচাপ সমান হয় তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। তাহলে এক কথায় বলা হয় যে উষ্ণতায় কঠিন এবং তরল এর বাষ্পচাপ সমান হয় এবং কঠিন ও তরল পরস্পর সাম্য অবস্থায় অবস্থান করে তাকে বলে তরলের হিমাঙ্ক। তাহলে সংজ্ঞাটা তোমরা বই থেকেই পড়তে পারবে বা পড়লে সহজেই বুঝতে পারবে। এবার আসছি বিষয়টি দেখো, দ্রবণের হিমাঙ্কের অবনমন মানে কমে যাওয়া। তাহলে এই কমে যাওয়ার কারণ কি? আমরা জানি যে কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি কোনো দ্রাব দ্রবীভূত করা হয় অবশ্যই দ্রাবটি হতে হবে কেমন? আগেও তোমাদের বলেছি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, যেটি কিনা দ্রাবকের সঙ্গে কোনরূপ সংযোজন, বিয়োজন বা বিক্রিয়া করবে না। তাহলে সেই ধরনের কোনো অনুদ্বায়ী দ্রাবকে যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে দ্রবীভূত করা যায় তবে সেক্ষেত্রে দেখা যায় বিশুদ্ধ দ্রাবকের যে উষ্ণতায় জমে অর্থাৎ হিমাঙ্ক যা হবে দ্রবণের হিমাঙ্ক তার থেকে কম হয়, অর্থাৎ হিমাঙ্কের মান হ্রাস পায়। যদি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আমরা ধরি ক্যাপিটাল টি পাই এফ এবং দ্রবণের হিমাঙ্ক যদি আমরা মনে করি টি প্রাইম পাই এফ, এফ ফর ফ্রিজিং পয়েন্ট, তাহলে দ্রবণের হিমাঙ্কের অবনমনকে আমরা কীতে লিখি? ডেল্টা টি এফ। এই এফ বলতে বোঝা যাচ্ছে হিমাঙ্কের অবনমন, এই ফ্রিজিং পয়েন্ট, তাহলে এই যে ডেল্টা টি এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি টি এফ মাইনাস টি ড্যাশ এফ বা টি প্রাইম এফ, যেখানে টি এফ হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আর টি ড্যাশ এফ হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। তাহলে এই যে হিমাঙ্কের মান কমে গেল একেই বলা হয় দ্রবণের হিমাঙ্কের অবনমন। তাহলে এখানে একটা প্রশ্ন অলরেডি হয়তো তোমাদের মাথায় এসে গেছে যে হিমাঙ্কের অবনমন তো হলো, তাহলে অবনমনটা হলো কেন? হিমাঙ্কের অবনমনের কারণটা কি? খুব সহজ, একটু আগেই তোমাদের আমি বলেছিলাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। আবার হিমাঙ্কের সংজ্ঞায় বলেছি যে উষ্ণতায় কঠিন ও তরল পরস্পর সাম্য অবস্থা রচনা করে, যে উষ্ণতায় কঠিন এবং তরল পরস্পর সাম্য অবস্থা রচনা করে বা সাম্য অবস্থায় অবস্থান করে যখন উভয়ের বাষ্পচাপ সমান হয় তাকে বলা হয় হিমাঙ্ক। এবার তোমরা নিশ্চয়ই জানো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম। তাহলে বিশুদ্ধ দ্রাবক
তরল এবং বিশুদ্ধ দ্রাবক কঠিন যে উষ্ণতায় জমবে, অর্থাৎ যে উষ্ণতায় দুজনের বাষ্পচাপ সমান হবে, বিশুদ্ধ কঠিন দ্রাবক এবং বিশুদ্ধ তরল দ্রাবক এদের যে উষ্ণতায় বাষ্পচাপ সমান হবে এবং এরা সাম্য অবস্থা থাকবে, দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ যেহেতু কম হয়, তাহলে ওই বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণ আরও কম উষ্ণতায় কঠিন দ্রাবকের সঙ্গে সাম্য অবস্থায় অবস্থান করবে, অর্থাৎ দ্রবণের হিমাঙ্ক কম হবে। এটি গ্রাফের সাহায্যে বা লেখচিত্রের সাহায্যে খুব সহজেই ব্যাখ্যা করা যায়। তাহলে চলো দেখা যাক লেখচিত্রের সাহায্যে এর ব্যাখ্যা। তো ছবিটা তোমরা একটু ভালো করে খেয়াল করো যে লেখচিত্র দ্বারা হিমাঙ্কের অবনমন ব্যাখ্যা। এখানে আমরা এক্স অক্ষ বরাবর প্লট করেছি উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর প্লট করেছি বাষ্পচাপ, অর্থাৎ এ বরাবর বাষ্পচাপ, এ বরাবর উষ্ণতা প্লট করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশুদ্ধ দ্রাবক যেটা, তার বিসি সরলরেখা বরাবর তরল অবস্থা নির্দেশ করে এবং এবি রেখা বরাবর কঠিন দ্রাবকের অবস্থা নির্দেশ করছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল কালিতে দেখানো হয়েছে যে ডিই রেখা দ্রবণের বাষ্পচাপ নির্দেশ করছে। একটু আগে যে কথাটি বলছিলাম যে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম, তাই তোমরা দেখতেই পাচ্ছ যে যে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতা দ্রবণের বাষ্পচাপের থেকে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা দ্রবণের বাষ্পচাপের লেগ কিন্তু নিচে রয়েছে, অর্থাৎ কম রয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে উষ্ণতায় কঠিন দ্রাবক এবং তরল দ্রাবক পরস্পর, এটা আমরা এখানে লিখে দিই, তরল দ্রাবক যে উষ্ণতায় কঠিন দ্রাবক ও তরল দ্রাবক পরস্পর সাম্য অবস্থা থাকে, এখানে বি উষ্ণতায় সাম্য অবস্থায় রয়েছে কঠিন দ্রাবক এবং তরল দ্রাবক, অর্থাৎ এই বি উষ্ণতায় তরলকে শীতল করতে করতে বি উষ্ণতায় এলে তবেই কিনা এরা কঠিনে পরিণত হবে, অর্থাৎ হিমাঙ্ক শুরু হবে। তাহলে এর করেসপন্ডিং উষ্ণতা হচ্ছে টি এফ। এবং দ্রবণের ক্ষেত্রে দ্রবণের তরল অবস্থা হচ্ছে ডিই, এবং ডিই যখন এডির সঙ্গে সাম্য অবস্থায় আসবে, অর্থাৎ ডি বিন্দুতে হিমাঙ্ক শুরু হবে এবং এডি বরাবর চলবে, অর্থাৎ ডি বিন্দুতে উষ্ণতা হচ্ছে টি প্রাইম এফ, যেখানে আমরা ডিএন বা বিএম দ্বারা চিহ্নিত করেছি। এবার তাহলে দেখো যে হিমাঙ্কের অবনমন তাহলে কত হচ্ছে, ডেল্টা টি এফ ইকুয়াল টু ওএম মাইনাস ওএন, অর্থাৎ টি এফ মাইনাস টি ড্যাশ এফ বা টি প্রাইম এফ। তাহলে এটাই হলো হিমাঙ্কের অবনমন। তাহলে তোমরা আশা করি খুব স্পষ্ট লেখচিত্রের সাহায্যে বুঝতে পেরেছ যে দ্রবণের হিমাঙ্ক দ্রাবক অপেক্ষা কেন কম হয় এবং হিমাঙ্কের অবনমনের অ্যাকচুয়াল কারণ কি। তো এবার আমরা আসব এই দ্রবণের হিমাঙ্ক সংক্রান্ত রাউল্টের সূত্র। দ্রবণের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তো রাউল্টের দুটো সূত্র রয়েছে। এক নম্বর সূত্রে বলা হয়েছে কোনো দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন যা হয় তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। যদি কোনো দ্রবণের মোলাল গাঢ়ত্ব ছোট হাতের এম হয়, তাহলে রাউল্টের প্রথম সূত্র অনুযায়ী ডেল্টা টি এফ সমানুপাতি এম বা ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, যেখানে কে এফ হল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তাহলে এই গেল হচ্ছে রাউল্টের প্রথম সূত্র। আচ্ছা, যেটা তোমরা অলরেডি কিন্তু বইয়ে পাবে, তাই আমি আর এখানে এক্সট্রা করে লিখলাম না। আচ্ছা, এবার আসছি রাউল্টের দ্বিতীয় সূত্র।
আচ্ছা, দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমমোল পরিমাণ পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে দ্রবণগুলির প্রতি ক্ষেত্রেই একই পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটবে। অর্থাৎ আমরা যদি কোনো একটি দ্রবণে বা কোনো একটি দ্রাবকে 1 মোল গ্লুকোজ দ্রবীভূত করি এবং একই পরিমাণ অন্য একটি দ্রাবকে 1 মোল পরিমাণ সুক্রোজ দ্রবীভূত করি, তোমরা জানো গ্লুকোজ আর সুক্রোজের আণবিক গুরুত্ব পৃথক। সুক্রোজের আণবিক গুরুত্ব গ্লুকোজের দ্বিগুণ। তাহলে আমরা উভয় দ্রাবকে 1 মোল করে পৃথকভাবে গ্লুকোজ ও সুক্রোজ দ্রবীভূত করলাম। তোমাদের মনে হতেই পারে যে সুক্রোজের আণবিক ভর বেশি, তাই তার হিমাঙ্কের অবনমন বেশি হবে। তা কিন্তু নয়। যেহেতু উভয় ক্ষেত্রে আমরা 1 মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত করেছি, তাই উভয় দ্রবণের হিমাঙ্কের অবনমন একই পরিমাণ ঘটবে। অর্থাৎ গ্লুকোজের দ্রবণের হিমাঙ্কের অবনমন যদি এক্স পরিমাণ ঘটে, তাহলে সুক্রোজের দ্রবণের হিমাঙ্কের অবনমনও ওই এক্স পরিমাণই ঘটবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে লঘু দ্রবণের হিমাঙ্কের অবনমন, এটি কিন্তু কার আণবিক ভর বেশি বা কার কম তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে ওই দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণার উপর। তোমরা জানো 1 মোল গ্লুকোজে যতগুলি কণা থাকে, 1 মোল সুক্রোজেও ঠিক ততগুলি কণা, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে। তাই উভয় ক্ষেত্রেই কণার সংখ্যা সমান, অর্থাৎ কণার সংখ্যা সমান। তাই এই হিমাঙ্কের অবনমনও একটি সংখ্যাগত ধর্ম। তো এবার আসবো আমরা এই যে হিমাঙ্কের অবনমন, এই হিমাঙ্কের অবনমন এই সূত্র থেকে, অর্থাৎ এই রায়উল্টের সূত্র থেকে দ্রাবের আণবিক ওজন নির্ণয় বা আণবিক ভর নির্ণয় পদ্ধতি। মনে করি W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। দ্রাবের আণবিক ভর M2 ও দ্রাবকের M1। তাহলে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা W2/M2। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা কত হবে? W2/W1M2। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত কত হবে? W2/W1M2 ইন্টু 1000। তাহলে আমরা মোলালিটি সংজ্ঞায় পড়েছি 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে বা যত মোল দ্রাব দ্রবীভূত থাকে তাকেই বলা হয় ওর মোলালিটি। তাহলে এবার আমরা লিখতে পারি M মোলালিটি ইকুয়াল টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এখন রাউল্টের সূত্র থেকে আমরা জানি ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, বা ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 M2। সুতরাং M2 ইকুয়াল টু
KF ইন্টু W2 ইন্টু 1000 বাই ডেল্টা TF ইন্টু W1। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ ব্যবহার করে আমরা খুব সহজেই দ্রাবের আণবিক ভর কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে এটা তোমরা খুব ভালো করে এই গাণিতিক সমীকরণটা প্রতিষ্ঠা করবে, এবং এই গাণিতিক সমীকরণটা প্রতিষ্ঠা করতে তো পরীক্ষায় আসেই, এছাড়া এই সমীকরণ ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতেও পরীক্ষায় দেওয়া হয়। সুতরাং এটা তোমরা কিন্তু একটু গুরুত্ব সহকারে পড়বে। আচ্ছা, এবার আসছি আমরা রাউল্টের এই যে দুটো সূত্র, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত সূত্র, এর সত্য। আমরা আগেই বলেছিলাম যে সংখ্যাগত ধর্ম যে কটি আর রয়েছে সবকটি ক্ষেত্রেই সূত্রের প্রযোজ্যতা একই। কি সূত্রটি? এই সূত্রটি তখনই প্রযোজ্য হবে যদি দ্রাবটা অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন হয় এবং দ্রবণটি লঘু হতে হবে। সব ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আগেও আমি বলেছি, আবার বললাম। বেশ, এবার আসবো আমরা KF অর্থাৎ হিমাঙ্ক অবনমন ধ্রুবক KF এর ধারণা। হিমাঙ্ক অবনমন ধ্রুবক KF এর ধারণা আমরা রাউল্টের সূত্র থেকে জানি, ডেল্টা TF ইকুয়াল টু KF ইন্টু M। তাহলে যখন M ইকুয়াল টু 1 তখন ডেল্টা TF ইকুয়াল টু KF, অর্থাৎ কোনো দ্রবণের মোলালিটি যদি এক হয়, অর্থাৎ একক গাঢ়ত্ব বিশিষ্ট কোনো দ্রবণের হিমাঙ্ক অবনমনই হবে ওর হিমাঙ্ক অবনমন ধ্রুবক। কোনো দ্রবণের মোলালিটি যদি এক হয় বা একক হয়, অর্থাৎ একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের হিমাঙ্কের অবনমনই হবে ওর হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা KF। এবার আসবো আমরা একক। কার একক? KF এর একক। KF এর একক। তাহলে আমরা জানি যে ডেল্টা TF ইকুয়াল টু KF ইন্টু M। তাহলে KF ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডেল্টা T পাই F বাই M। এবার ডেল্টা T মানে উষ্ণতা, তাহলে উষ্ণতার একক কী হবে? উষ্ণতার একক হচ্ছে, তোমরা জানো, ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আচ্ছা, আর মোলালিটির একক হচ্ছে মোল পার কেজি। মোল পার কেজি। তাহলে এককটি কি দাঁড়ালো? ডিগ্রি কেজি মোল ইনভার্স। ডিগ্রি কেজি মোল ইনভার্স। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি এই KF এর ধারণা। এবার আমরা দেখলাম হিমাঙ্কের অবনমন। এই ইউনিটে আমরা আলোচনা করলাম দ্রবণের হিমাঙ্কের অবনমন। তাহলে এই হিমাঙ্কের অবনমনের বাস্তব প্রয়োগটি কী? তোমরা খেয়াল করে দেখবে যে অনেক শীতপ্রধান দেশে 0 ডিগ্রি উষ্ণতার নিচে কিন্তু টেম্পারেচার নেমে যায়। তাহলে সেই দেশের যে সমস্ত গাড়ি ঘোড়া চলে তাতেও কিন্তু জল ব্যবহার করতে হয়, কারণ গাড়িতে তোমরা জানো ইঞ্জিনে জল দিতে হয়। জল ছাড়া কিন্তু গাড়ির ইঞ্জিন, অনেক ইঞ্জিনই চলে না, আগেকার ইঞ্জিন। বর্তমান যদিও জল ছাড়া ইঞ্জিন হয়তো চলছে। তাহলে এই যে 0 ডিগ্রি উষ্ণতা, যখনই শীতপ্রধান দেশের উষ্ণতা নেমে যাবে তখনই কিন্তু ইঞ্জিনটা আর চলবে না। তাহলে ওই 0 ডিগ্রি উষ্ণতার নিচেও জলকে কিন্তু তরল অবস্থা রাখতে হবে। তখন কি করা হতো? ওই জলের মধ্যে হিমাঙ্ক রোধক পদার্থ অর্থাৎ ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হতো। এই ইথিলিন গ্লাইকল মিশিয়ে দিলে জল এবং ইথিলিন গ্লাইকলের একটি দ্রবণ তৈরি হতো। আচ্ছা, এই দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটত, ফলে 0 ডিগ্রি উষ্ণতায় কিন্তু তখন আর ওই
ইথিলিন গ্লাইকল মিশ্রিত জল কিন্তু জমতো না, তরল অবস্থা থাকতো এবং গাড়ির ইঞ্জিন চালু থাকতো। তাহলে তোমরা এই ইউনিটের অর্থাৎ হিমাঙ্কের অবনমন এই সংক্রান্ত বিষয়গুলির মধ্যে রাউল্টের সূত্র, হিমাঙ্কের কেন অবনমনের কারণ এবং এর সাহায্যে দ্রাবকের আণবিক গুরুত্ব নির্ণয় এবং সেই সমীকরণ ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান, কেএফ এর একক, কেএফ এর সংজ্ঞা ইত্যাদি খুব ভালো করে পড়বে এবং গাণিতিক উদাহরণগুলি খুব ভালো করে দেখবে এবং অনুশীলনী থেকে নিজেরা কিছু চেষ্টা করবে। ওকে।